হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ক্লাস 12 এর ইউনিট 8 যেটা তোমার বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, সেই ইউনিটটার ইন্ট্রোডাকশনটা চট করে আজকে করে ফেলবো, ঠিক যেভাবে আমরা করি। এনসিইআরটি দুটো ভাষায় আমরা রিড করব এবং তার সাথে অবশ্যই আমি দুটো প্রশ্ন তোমাদের জন্য এনেছি যে এখান থেকে কতটুকু প্রশ্ন হয়, কারণ তুমি জানো যে এখন এই ইন্ট্রোডাকশন, সামারি বা সাইন্টিফিক এগুলো কতটা ইম্পর্টেন্ট নিজের জন্য। চলো শুরু করি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিজ জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার সাথে থাকবো। তো এনসিইআরটি বলছে যে বায়োলজি ইজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য ফর্মালাইজড ডিসিপ্লিনস অফ ন্যাচারাল সায়েন্স। জীববিদ্যা প্রকৃতি বিজ্ঞানের একেবারে একটি নতুন বিধিবদ্ধ শাখা। এখানে তুমি বলতে পারো যে ম্যাম এই ফর্মালাইজ ডিসিপ্লিন কথাটার মানে কি, যেটাকে তোমাকে বলা হচ্ছে বিধিবদ্ধ শাখা, এটার মানে দেখো ফর্মালাইজড ডিসিপ্লিন মানে বলতে গেলে এটা এরকম কোনো সায়েন্টিফিক ফিল্ড কে বোঝানো হয় যেটার স্ট্রাকচার খুব অর্গানাইজড। যেমন তোমাকে আমি এক্সাম্পল দিই, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স কিন্তু একটা ফর্মালাইজড ডিসিপ্লিনের মধ্যে পড়ে, কারণ ম্যাথমেটিক্স এর যে স্ট্রাকচার সেটা কিন্তু একদম অর্গানাইজড একটা স্ট্রাকচার। তোমাকে 2+2 4ই হবে, তাই না? 2+2 কোনোভাবে কি তুমি 3 করতে পারো? পারো না। তো একটা অর্গানাইজড স্ট্রাকচার, একটা ডিসিপ্লিন যেখানে রয়েছে, একটা ডিসিপ্লিন সাইন্টিফিক ফিল্ড যেখানে রয়েছে, যেখানে যা খুশি হয় না, ঠিক আছে? তো তাকে বলে ফর্মালাইজ ডিসিপ্লিন। এবার সেটার মধ্যে কিন্তু বায়োলজিও পড়ে, এবং বায়োলজি হচ্ছে একেবারে নতুন করে একটা ফর্মালাইজ ডিসিপ্লিনকে আমরা বলতে পারছি ওকে, কারণ একদম নতুন ভাবে বায়োলজি আমাদের কাছে এসেছে এই রূপে, ঠিক আছে? সো প্রগ্রেস ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি proceeded much faster than in biology. জীববিদ্যার তুলনায় পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার উন্নতি অনেকটা দ্রুত হয়েছিল, এটা সত্যি কথা। আগে কি হয়েছিল, আগে কিন্তু তোমার ইয়ের থেকে মানে ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু অনেক ফাস্ট কাজ করতো, অনেক ফাস্ট তাদের নিয়ে আবিষ্কার হতো, অনেক তাদের প্রগ্রেস অনেক ফাস্ট হতো। বায়োলজি অনেক পিছিয়ে পড়েছিল, ঠিক আছে? আচ্ছা। Applications of physics and chemistry in our daily life also have a higher visibility than those of biology. আমাদের দৈনন্দিন জীবনেও পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার প্রয়োগ জীববিদ্যার তুলনায় অনেক বেশি দেখা যায়। সব জায়গাতেই ফিজিক্স আর কেমিস্ট্রির প্রয়োগ তুমি দেখতে পারো বায়োলজির তুলনায়, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে যখন তুমি প্রথম কাজ যেটা করো আর কি, যে ধরো ঘরের লাইটটা জ্বালালে, সেটাও তো ফিজিক্স, তাই না? তারপরেই তো ব্রাশটা করতে যাও নাকি? তো ব্রাশটা তৈরি হয়েছে, যে ব্রাশ যে ব্যাপারটা তৈরি হয়েছে, সেই ব্রাশটা কি দিয়ে, টুথব্রাশ কি দিয়ে তৈরি হয়েছে? আহ, কিছু কেমিক্যাল দিয়ে, সেটা কেমিস্ট্রি। যে পেস্ট, টুথপেস্টটা, সেটা একটা কেমিস্ট্রি। কল থেকে জল খুলছো, সেটাও একটা ফিজিক্স, তাই না? কন্টিনিউয়াস সব দিয়ে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি তুমি অনেক বেশি অ্যাপ্লিকেশন তোমার ডেইলি লাইফে হয় বায়োলজির থেকে। However, 20th century and certainly 21st century has demonstrated the utility of biological knowledge in furthering human welfare, be it in health sector or agriculture. তবে বিংশ শতাব্দী এবং সুনির্দিষ্টভাবে একবিংশ শতাব্দীতে জীববিদ্যার জ্ঞানের উপযোগিতাকে মানব কল্যাণে আরো উন্নতি সাধনের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে। তো কি হয়, যত আধুনিক আমরা হচ্ছি তত কিন্তু বায়োলজির ব্যবহার বাড়ছে। সেটা হতে পারে আমাদের মেডিকেলে, হতে পারে সেটা এগ্রিকালচারে, তাই না? আগে তো এত ওষুধ ছিল না, এত কৃষিবিদ্যাতেও এত উন্নতি ছিল না। এখন তুমি দেখো কত ওষুধ, প্রতিদিন নতুন 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 ওষুধ আবিষ্কার হচ্ছে। আমাদের এগ্রিকালচার বা কৃষিবিদ্যাও প্রচুর উন্নতি হচ্ছে, কত যে নতুন নতুন রকমের শস্য হচ্ছে, নতুন নতুন রকমের সার তৈরি হচ্ছে, যে আরো ফাস্ট কিভাবে গ্রোথ হওয়া সম্ভব ফসলের। তো এখন কিন্তু বায়োলজির ব্যবহার অনেকটা বেড়েছে। দ্য ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড synthetic plant derived drugs, anesthetics, have changed medical practice on one hand and human health on the other hand. দেখো অ্যান্টিবায়োটিকের ব্যবহার সাংঘাতিক একটা ব্যাপার। এই অ্যান্টিবায়োটিক, তুমি বলো তো, এই কথায় কথায় সর্দি জ্বর কাশি হচ্ছে, ডাক্তারের কাছে আমরা যাচ্ছি, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিচ্ছে। অ্যান্টিবায়োটিক একটা সাংঘাতিক বড় জিনিস। সংশ্লেষিত উদ্ভিদ ঔষধি সমূহ, প্লান্ট বেসড যে ড্রাগ তৈরি হচ্ছে, ওষুধ তৈরি হচ্ছে,
চেতনানাশক, যে চেতনানাশক আবিষ্কার হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু তোমার অ্যানাস্থেটিক্স আজকাল আবিষ্কার হয়েছে ভালো ভালো, যেগুলোতে কিন্তু তোমার অ্যানাস্থেসিয়াতে লাগে, লোককে অজ্ঞান করতে লাগে, এগুলো কিন্তু তোমার প্রচুর পরিমাণে আজকাল আবিষ্কার হচ্ছে। এগুলো যেমন চিকিৎসা শাস্ত্রে, তেমনি অন্যদিকে মানুষের স্বাস্থ্যের পরিবর্তন ঘটিয়েছে। লাইফ এক্সপেক্টেন্সি অফ হিউম্যান বিংস হ্যাভ ড্রামাটিক্যালি চেঞ্জড ওভার দ্য ইয়ার্স। কয়েক বছরের মধ্যে মানুষের সম্ভাব্য আয়ুষ্কালের নাটকীয়ভাবে পরিবর্তন ঘটেছে। তুমি দেখো না, আগেকার দিনে, অনেক আগে, আমাদের ঠাকুমা দিদিমাদেরও আগে যারা, তারা কতদিন বাঁচতো, মানে 65-70 হলো মানে আর বাঁচতো না। এখন দেখো 95-তে লোকজন একদম ফিট। হুম আমার এক ঠাকুমা আছেন, উনি তোমার এখন 90 এর ওপর বয়স ওনার, সে এখনো টুকটুক করে বাগানে গিয়ে গাছে জল দিচ্ছে। তাহলে প্রচুর কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে। Agricultural practices, food processing and diagnostics have brought socio-cultural changes in human community. চাষাবাদ, খাদ্যের প্রক্রিয়াকরণ এবং রোগ নির্ণয় মানব সমাজের সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে এসেছে। যেটা বললাম, এগ্রিকালচারের প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে। খাবারের প্রসেসিং, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি সাংঘাতিক উন্নতি করছে। ডায়াগনস্টিক্স, বিভিন্ন রকমের রোগ কিভাবে নির্ণয় করা হচ্ছে এখন, তুমি দেখো এখন কি না রোগ টের পেয়ে যাওয়া যাচ্ছে। তো এগুলো কিন্তু অনেক আমাদের চেঞ্জেস আনছে। These are briefly described in the following 3 chapters of this unit. তো এই এককের নিম্নবর্ণিত 3টি অধ্যায়ে এই বিষয়গুলো সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। তো তোমরা এই যে 3টে চ্যাপ্টার পড়বে এই ইউনিটের আন্ডারে, সেখানে এইগুলোই বেসিক্যালি বলা হয়েছে। চলো দুটো প্রশ্ন করি এখান থেকে। প্রথম দেখো, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন এনেছি। বায়োলজি ইজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য ফর্মালাইজড ডিসিপ্লিনস অফ ন্যাচারাল সায়েন্স। জীববিদ্যা প্রকৃতি বিজ্ঞানের একেবারে নতুন একটি বিধিবদ্ধ শাখা। তুমি বলো ঠিক না ভুল? Progress in physics and chemistry proceeded much later than in biology. জীববিদ্যার তুলনায় পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার উন্নতি অনেকটা বিলম্ব করে হয়েছিল। এটা ভুল, কারণ আমরা জানি যে অনেক তাড়াতাড়ি হয়েছিল, বিলম্ব করে না। ফিজিক্স কেমিস্ট্রি অনেক অনেক ফাস্টার, নট লেটার, হ্যাঁ, অনেক ফাস্টার। ফিজিক্স অনেক তাড়াতাড়ি হয়েছিল বায়োলজির তুলনায়। নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, তাহলে এটার আনসারটা কি পাচ্ছ? আনসার পাচ্ছ তুমি হচ্ছে সি, 1 ঠিক 2 ভুল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। স্টেটমেন্ট 1 বলছে লাইফ এক্সপেক্টেন্সি অফ হিউম্যান বিংস হ্যাভ ড্রামাটিক্যালি চেঞ্জড ওভার দ্য ইয়ার্স। কয়েক বছরের মধ্যে মানুষের সম্ভাব্য আয়ুষ্কালের নাটকীয়ভাবে পরিবর্তন ঘটেছে। একদম ঠিক। Agricultural practices, food processing and diagnostics have brought socio-cultural changes in human communities. চাষাবাদ, খাদ্যের প্রক্রিয়াকরণ এবং রোগ নির্ণয় মানব সমাজের সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে এসেছে। একদম ঠিক কথা। তাহলে দুটোই কিন্তু ঠিক, এখানে দুটো স্টেটমেন্টই ঠিক। আনসার হচ্ছে এ। এরকম প্রশ্নই আসে অ্যাকচুয়ালি। তো এই ধরনের প্রশ্নই আসবে। তোমরা যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো, এগুলো স্ক্রিনশট নিতে পারো। যারা আমার কাছে পড়ো, পিডিএফ দিয়ে দেবো। আর যদি মনে করছো যে প্রশ্ন প্রচুর প্র্যাকটিস করতে চাও, নিটটা তুমি সিরিয়াসলি দিতে চাও, তাহলে 2026-এর নিট যদি তোমার টার্গেট হয়, তুমি আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে পারো। আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিই। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে, সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি। তুমি যদি ক্লাস 11-এ পড়ো, তুমি জয়েন করতে পারো। ক্লাস 12-এ পড়ো, জয়েন করতে পারো। যদি ড্রপার হও, তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ, ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না। ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই
শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।